স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লাখ মানুষ। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর 6টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়ায় দুধকুমার নদীর প্রবল স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 300 মিটার ধসে 12টি গ্রাম প্লাবিত হয়েছে। গত এক সপ্তাহ ধরে বন্যার পানিতে তলিয়ে রয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও অসংখ্য কাঁচা পাকা সড়ক। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টের বিপদসীমার 61 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটা, ফসলি জমি ও গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয় কেন্দ্র ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। ধরলার ভাঙনে 5 দিনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের খুদিরকুঠি এবং ব্রহ্মপুত্র ভাঙনে মোল্লারহাট, সরকারপাড়া, ব্যাপারী পাড়ার শতাধিক বাড়ি নদীর গর্ভে বিলীন হয়েছে। তিস্তার ভাঙন দেখা দিয়েছে উলিপুর ও রাজারহাট উপজেলার 8 স্থানে। এছাড়া ধরলার ভাঙনে সদর উপজেলার হলখানা ইউনিয়নের আরাজি পলাশবাড়ি, সুভারকুঠি সহ মোগলবাসা ইউনিয়নের সিতাইঝাড়ে। ফলে ভাঙন আতঙ্কে রয়েছে অনেকে। কোথায় থাকবো, কি করব নিজেই বুঝতে পারতেছি না। বেগমগঞ্জবাসীর মনে শুধু হতাশা আর হাহাকার। জায়গা জমি নাই, এখন কোথায় নিয়ে যাব, কি করব। নদী ভাঙনে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা স্থানীয়দের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সমস্ত কিছু নদী গর্ভে চলে যাচ্ছে, সরকারি কোনো অনুদান নাই। সরকার যে নদীটা ভাঙনের জন্য কোনো ব্যবস্থা নেবে সেটাও নিতেছে না। এলাকা একবারে ভাঙি নিষ্কীর্ণ হয়ে গেছে, এখানে কোনো অনুদান পাচ্ছি না। অগ্রাধিকারের ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কাজ করার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে সামর্থ্য আছে, পুরো সামর্থ্য প্রয়োগ করে কিভাবে আমরা লোকজনের আসলে জানমালের নিরাপত্তা দিতে পারি। শুধু আশ্বাস নয়, জরুরি ভিত্তিতে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। দীপ্ত, বার্তাকক্ষ। খুলনা ডুমুরিয়া উপজেলার সরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ শেষে রাত 8:30টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রবিউল ইসলাম। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সড়ক প্রশস্তকরণের নামে মেহেরপুরে চলছে গাছ কাটার প্রস্তুতি। মেহেরপুর থেকে মুজিবনগর ও মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের 2 পাশের গাছ কাটার অনুমতি দিয়েছে সড়ক বিভাগ। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ মেহেরপুরের সাধারণ মানুষ। মেহেরপুর মুজিবনগর সড়কের দুপাশ জুড়ে করই, মেহগনি, নিমসহ অনেক গাছ। শতবর্ষী, অর্ধশতবর্ষী নয়নাভিরাম এই গাছগুলো প্রকৃতিকে করেছে শীতল। অথচ রাস্তা প্রশস্ত করার নামে মেহেরপুর সড়কের 976টি এবং মেহেরপুর থেকে আমঝুপি পর্যন্ত 464টি গাছ কাটার অনুমতি দিয়েছে সড়ক বিভাগ। এলাকাবাসী বলছেন, পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে এগুলো কাটা পড়তো না। যদি এই গাছগুলা কেটে ফেলা হয় তাহলে এই রাস্তার যে একটা পরিবেশ আছে সুন্দর, যে এই পরিবেশটা মরুভূমিতে রূপান্তর নেবে। এভাবে গাছ নিধনে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন এই পরিবেশবিদ। গাছপালা অবাধে নিধন করলে সেই গাছপালা থেকে যে সমস্ত অক্সিজেন সরবরাহ করা হয় প্রকৃতিতে, সেখানে অবশ্যই মানুষের বা প্রকৃতিতে বা প্রাণ প্রকৃতিতে প্রভাব পড়ে। তবে সড়ক বিভাগ বলছে, অনেক গাছ সড়কের উপরে চলে আসায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই সড়ক প্রশস্ত করতে গাছগুলো কাটার কথা বলা হয়েছে। মেহেরপুরের যে কলেজ মোড় আছে, সেই কলেজ মোড় থেকে আমঝুপি পর্যন্ত এই রাস্তাটা আমাদের প্রশস্তকরণ করা হবে। প্রশস্তকরণের জন্য রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে সেগুলা গাছ অবশ্যই অপসারণ করতে হবে। গাছ কাটার আগে নতুন করে বনায়নের দাবি স্থানীয়দের। লাবণী গুহ, দীপ্ত, বার্তাকক্ষ। ঝলমলে আলো নয়, এখন
অন্ধকার এক বাড়িতে পরিণত হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বাংলো বাড়িটি। আদালতের নির্দেশে গতকাল বাড়িটি জব্দ করা হয়, সিলগালা করে ঝুলিয়ে দেয়া হয় ক্রোকের নোটিশ। এক পাশে ডেমরা ইসাপুরা সড়ক, অন্য পাশে আনন্দ হাউজিং সোসাইটির কৃত্রিম লেক। লেকের পাশে 24 কাঠা জায়গা জুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি। এই হলো সেই আলোচিত বাড়ি, যার মালিক পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ। এক সময়ের আলো ঝলমলে বাড়িটি নিয়ে প্রচুর আগ্রহ স্থানীয়দের। তারা জানান, সাবেক আইজিপি বেনজির তার পরিবার সহ বিভিন্ন অতিথি নিয়ে প্রায় এই বাড়িতে আসতেন। আয়োজন করা হতো জাঁকজমক অনুষ্ঠানেরও। ছুটির দিনগুলোতে আসছেন বিকাল টাইমে, আবার কখনো রাত্রেও অনেক সময় দেখবেন যে গাড়ি জড়ো হতো। মাঝে মধ্যে আসতো, এগনিও আসতো, আবার সারও আসতো, আইসা আবার আইতে 12টা-1টা বাজে বলে আবার যাইতো। আলিশান বাংলোটিতে এখন আর জ্বলবে না বাতি। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বেনজির আহমেদ লাপাত্তা। তার সম্পত্তির হিসেব চেয়েও পায়নি দুদক। এরই ধারাবাহিকতায় ক্রোক করা হয় বাড়িটি। কিন্তু ডিজিটাল লক সিস্টেমের কারণে অভিযানে যাওয়া দুদক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের ক্ষমতা হয়নি ভেতরে প্রবেশের। আমাদের ডিজিটাল লক সিস্টেম আছে এখানে, এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ওই ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি। এই জন্যই আমরা খুব শীঘ্রই আমরা আগামী 3 দিনের মধ্যে আবার হয়তো আসবো। দুদকের উপপরিচালক জানান, এই বাড়ি ছাড়াও বেনজিরের নারায়ণগঞ্জে আর কোনো সম্পদ আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। আজকে এই জায়গাটা ক্রোকাদেশ প্রতিপালিত হল এবং আপনারা দেখেছেন এখানে জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি। আমরা এই পরবর্তীতে এসে এটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা করব। যেন এক আলাদিনের চেরাগ পেয়ে রূপগঞ্জে 2022 সালের দিকে বাড়িটি নির্মাণ করেন বেনজির আহমেদ। দীপ্ত বার্তাকক্ষ। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকে ঘিরে আবারও আলোচনায় তিস্তা প্রকল্প। বিশেষজ্ঞদের মতে এই সফরে তিস্তা প্রকল্পে বিনিয়োগ এবং বাস্তবায়ন বিষয়ে আলোচনার সম্ভাবনা আছে। বাংলাদেশ চাইলে ভারত ও চীনকে তিস্তা প্রকল্পে যুক্ত করতে পারে বলেও মনে করেন তারা। তবে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি তিস্তা পাড়ের মানুষের। বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী তিস্তা। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। তিস্তা ঘিরে দেশের উত্তরাঞ্চলের অন্তত 5 জেলার মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। খরা মৌসুমে পানি না পাওয়া এবং বর্ষা মৌসুমে অতিপ্রবাহের কারণে তিস্তা হয়ে ওঠে গলার কাঁটা। তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে চায় সরকার। এতে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুপারে 173 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর 2 ধারে স্যাটেলাইট শহর নির্মাণ সহ বিভিন্ন প্রস্তাব রাখা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশের অতিরিক্ত পানি আর প্রয়োজন হবে না। নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। বন্যার পানিতে ভাসবে না জনপদ। এই তিস্তা নদীকে কেন্দ্র করে 2 পাড়ের কয়েক লাখ মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। নদী বাঁচলে বাঁচবেন তারাও। তাই এই নদীকে ঘিরে সরকারের রয়েছে মহাপরিকল্পনা, যে পরিকল্পনায় সামিল হতে চায় চীন ও ভারতের মতো 2 পরাশক্তি। বিশ্লেষকদের মতে 2 দেশকে সাথে নিয়েই বাস্তবায়ন হতে পারে এই প্রকল্প। এই যে আমরা তিস্তা প্রকল্প করব বলছি, চীনের সাথে যোগাযোগ করছি, তার ফলে ভারত হঠাৎ করে আগ্রহী উঠেছে। এখন ভারতের উপর চাপ দেওয়া সহজ হয়েছে আমাদেরকে, তোমরা পানি ছাড়ো। যদিও তারা পানি ছাড়বে এমন কথা বলে নাই, কিন্তু এখন তো আমাদের পক্ষে এটা বলা সহজ হয়েছে। 2 পক্ষ থেকে আমরা পাবো, তাদের প্রস্তাব পাবো, তখন আমরা এমন হতে পারে যে প্রকল্পের কিছু অংশ চীনকে করতে দিলাম, কিছু অংশ ভারতকে করতে দিলাম। এটা যে আগে কখনো করা হয় না এটা কিন্তু নয়, আমরা করেছি। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি তিস্তা পাড়ের মানুষের জায়গা জমি সব ভাঙি যাবেন, ঘর বাড়ি ভাঙি যাবেন। আমাদের যেমন বাড়ি ঘর নদী ভিতরে, সেমন আমরা আসি এখানে আবাসনত পড়িয়েছি। নদীটা সরকার খুঁড়ি দিলে দুই পাড়ি বান্ধি দিলে, হ্যাঁ, বড় বড় কারখানা হইবে, তখন আমরা ওগুলো তো কাজ কাম করে খাইতে পারবো। বাংলাদেশ 2011 সাল থেকে ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার পানি বন্টন চুক্তি করতে চাইছে। ভারত সরকার প্রতিশ্রুতি দিলেও এখনও তা বাস্তবে রূপ নেয়নি। ফলে শুষ্ক মৌসুমে পানি পায় না বাংলাদেশ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।
নারী পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনায় প্রদর্শিত হয়েছে ফুয়াদ চৌধুরী নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘনা কন্যা। গতকাল জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এটি প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি দেখতে বিকেল থেকে দর্শকরা জড়ো হতে থাকে। ৫ শতাধিক দর্শক এটি উপভোগ করেন। এই প্রদর্শনী স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমিউনিটি পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপভোগ করেন। দর্শকরা জানান, সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত এই চলচ্চিত্র সমাজে মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে অবদান রাখবে, বিশেষ করে নারীদের সচেতনতা বৃদ্ধি করবে। ঢাকায় অনুষ্ঠিত হলো বীমা প্রতিষ্ঠানগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ক্যামেলকো সম্মেলন 2024। একটি হোটেলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্যামেলকোদের সংগঠন ICCAB এর ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন BFIU এর প্রধান কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন ICCAB-র প্রেসিডেন্ট ও ন্যাশনাল লাইফের CFO প্রবীর চন্দ্র দাস। সভাপতিত্ব করেন BFIU এর উপপ্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 16 জন, আহত হয়েছে অন্তত 75 জন। গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের স্কুলটি হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তুর আশ্রয়স্থল ছিল। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, আল জাউনি স্কুলে বেশ কয়েকটি সন্ত্রাসী কাঠামোতে হামলা চালানো হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 38,098 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। খেলার খবর। টাইব্রেকারে ব্রাজিলকে 4-2 গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনালে উঠল উরুগুয়ে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে চাপেই রাখে ভিনিসিয়াস বিহীন ব্রাজিল। তবে গোল আদায় করে নিতে পারেননি রাফিনহা, রদ্রিগো, এনরিকরা। উরুগুয়েও ডজন খানেক আক্রমণ করে সফল হয়নি। রদ্রিগোকে মারাত্মকভাবে ফাউল করায় ম্যাচের 74 মিনিটে লাল কার্ড দেখান উরুগুয়ের নাহিতান ন্যান্ডেজ। 10 জনের দলটি এরপর রক্ষণাত্মক হয়ে খেললে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে উরুগুয়ের হয়ে ভালভার্দে, বেন্টাকুররা লক্ষ্য ভেদ করলেও ব্রাজিলের প্রথম ও তৃতীয় শটে ব্যর্থ জন এডার মিলিতাও ও ডগলাস লুইস। তাতে ব্রাজিলের বিদায় ঘণ্টা বাজে। এদিকে আরেক ম্যাচে পানামাকে 5-0 গোলে উড়িয়ে শেষ 4-এ উঠেছে কলম্বিয়া। দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে, সারা দেশে কোটা বাতিলের আন্দোলন, অবরোধ, বিক্ষোভে উত্তাল আজ বাংলা ব্লকেড। প্রধানমন্ত্রীর চীন সফর, প্রাধান্য পাবে ঋণ সহায়তা, বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি। এবং আছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী মাহমুদুলের কাণ্ড, 100 কোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা। এরপরে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম হয়েছে, ফয়সালের স্বজনদের ব্যাংক হিসাবে 50 কোটি টাকা। তার পাশে আছে, আজ ক্যাম্পাসে ধর্মঘট, সড়কে বাংলা ব্লকেড। চিন্তিত নয় শিক্ষকদের বিষয়ে, শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকার সতর্ক। তার পাশে আছে, প্রধানমন্ত্রী আগামীকাল চীন যাচ্ছেন, বেইজিং 700 নয় 500 কোটি ডলার ঋণ দিতে আগ্রহী। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশের বস্ত্র খাত, বিটিএম এর সংবাদ সম্মেলনে জানিয়েছে। এরপরে আছে, গ্যাসের সংকটে শিল্প উৎপাদনে ধস, বেড়েছে লোডশেডিং। তার পাশেই আছে, আমরা একদিন চাঁদে যাব, সেজন্য এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। এবং আছে, ঝিনাইদহ আওয়ামী লীগে বিভক্তি, পাল্টা কর্মসূচি। এরপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালে প্রধান শিরোনাম হয়েছে, বিচারে ধীরগতি, সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজরা। তার পাশে আছে, পেঁয়াজের কেজি 120 টাকায় ঠেকেছে। এবং আছে, কোটা বিরোধী শিক্ষার্থীরা বড় আন্দোলনের পথে।
এরপর পরে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় প্রধান শিরোনাম হয়েছে রপ্তানি আয়ের হিসাব সংশোধন, জিডিপির আকার প্রবৃদ্ধি থেকে মাথাপিছু আয় সবই কমবে। তার পাশে আছে শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা চাঁদেও যাব, সবাইকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। এবং আছে এবার বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা, কোটা বিরোধীদের প্রয়োজনে হরতালের হুঁশিয়ারি। এরপরে সবশেষ আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে শিরোনাম আছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কণার উদ্বোধন, আজকে শিশুরা স্মার্ট বাংলাদেশের কারিগর, বলছেন প্রধানমন্ত্রী, এত কোটা নেই কোনো দেশে। তার পাশে আছে কোটা আন্দোলনে বাংলা ব্লকেট কর্মসূচি আজ। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।